আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। রবীন্দ্রনাথের কথা। এই কথার সূত্র ধরেই আসে ইতিহাসকে মনে রেখেও তাকে অতিক্রম করার কথা। নিরাশার পাঁকে ঢুকে সেখান থেকে উত্তরণের কথা। আলোর পথযাত্রীতে তেমনই কিছু কাণ্ডারীদের কথা, যারা সামাজিক বৈষম্য, দারিদ্র্য ও পৃথকীকরণের গতানুগতিকতাকে চ্যালেঞ্জ জানিয়ে সূর্য ওঠাতে চাইছেন, বোঝাতে চাইছেন একদিন সূর্যের ভোর, সত্যের ভোর, স্বপ্নের ভোর আসবেই। এ শহরের মানচিত্র থেকে সামান্য এগিয়ে একটা ছোটখাটো স্টেশন চত্বরে ছোট্ট একটা ঘর, সাঁকো। ঘর কিভাবে সাঁকো হতে পারে? হতেই পারে, যদিও সে ঘর এত অন্ধকার, এত প্রতিকূলতার ভেতরেও স্বপ্ন দেখাতে পারে। সাঁকো, উজানের সহযাত্রী। আগরপাড়া স্টেশন লাগোয়া এমনই এক শিক্ষার প্ল্যাটফর্ম, যেখানে ছোট্ট একটি ঘরে এসেছেন কিছু মানুষ। স্বপ্ন স্থানীয় কচিকাচাদের পড়াবেন। কারা সেই ছোট ছোট মুখ? যাদের পরিবারে আর্থিক সংকুলান নেই, যাদের দিন আনতে দিন ফুরোয় এই ৩০০ পেরোনো ২০২৫-এর শহরে। ২০০৮ সালে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, আয়লা। এই আয়লাকে কেন্দ্র করে আমরা কয়েকজন বন্ধুবান্ধব তারা সব একত্রিত হয়েছিলাম, হয়ে সেই প্রাকৃতিক দুর্যোগে এখান থেকে যথেষ্ট পরিমাণ ত্রাণ নিয়ে একদম অজানা অচেনা জায়গায় কোনো যোগাযোগ ছাড়াই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি এবং যেরকম পেরেছি সেরকমভাবে জিনিসপত্র সংগ্রহ করে গেছিলাম। যাওয়ার পর থেকে আমাদের মনে হয়েছিল যে অনেক ক্লাবের কাছে আবেদন করেছিলাম, সংস্থার কাছে আবেদন করেছিলাম যে সঙ্গে যাওয়ার জন্য, পাশে থাকার জন্য, কিন্তু সেভাবে বেশিরভাগ সংস্থাকেই পাইনি। তখন আমরা সিদ্ধান্ত নিই এমন একটা সংগঠন তৈরি করার দরকার যারা মূলত এই ধরনের সামাজিক কাজগুলো নিরবচ্ছিন্নভাবে করে যাব। নির্দিষ্ট একটা কাজ করব এরকম নয়, যখন যেটা প্রয়োজন মনে হবে, সমাজের দরকার আছে, তখন সেটাতে আমরা ঝাঁপিয়ে পড়ব আমাদের সামর্থ্য অনুযায়ী। এটা করতে গিয়েই একটা সংস্থা তৈরি করা। ২০০৮ সাল ভাবনা চিন্তা, ২০০৯-১০-এ আমরা সংস্থাটা একটা রূপ দিতে পারি। নাম ঠিক হয় সাঁকো। এই সাঁকোকে কেন্দ্র করে এলাকার বেশ কিছু যুবক যুবতী তারা একত্রিত হয়, বেশ কিছু শুভনোদ্যয়ী একত্রিত হয়। কোভিডের সময় আমরা কোভিড হেল্পলাইন করেছিলাম, সেখানে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার এগুলো ছিল এবং আমরা লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলাম। এই কোভিডের সময় যারা একত্রিতভাবে কাজ করেছি তাদের মধ্যে একজন অনুপম দত্ত, যে আজকে আর আমাদের মধ্যে নেই, মারা গেছেন। এবং এরা মিলে কাজ করতে গিয়ে তখন দেখলাম যে আমাদের এখানে মূলত শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা এবং বড় বড় শিল্পগুলো বন্ধ হয়ে গিয়ে এখন প্রত্যেকে দিন আনে দিন খায় এরকম ধরনের কাজের সঙ্গে জড়িত। তাদের পরিবারগুলো কোভিডের পরে একেবারেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। ফলত তাদের পরিবারগুলোর পাশে স্বাভাবিকভাবে একদিন দুদিন খাবার নিয়ে গিয়ে দাঁড়ানোটা খুব একটা লাভ হবে না, বরঞ্চ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা পারি, যে তাদের পরিবারে যারা পড়াশুনো করছে তাদের পড়াশুনোটা যাতে বন্ধ না হয়, ওই জন্য আমরা একটা শিক্ষা সামগ্রী সারা বছর ধরে দেব, এরকম একটা পরিকল্পনা করলাম। এই পরিকল্পনাটা প্রচুর লোক আমাদের সঙ্গে থাকলেন, এগিয়ে আসলেন। আমরা সারা বছর নিরবচ্ছিন্নভাবে যত প্রয়োজন তত শিক্ষা সামগ্রী দেওয়া শুরু করলাম সেই কোভিডের সময় থেকে। এটা করতে গিয়ে আমরা প্রায় ৩৫০-র উপরে ছাত্রছাত্রী পেলাম।
যাদেরকে যখনই প্রয়োজন হচ্ছে আমাদেরকে ফোন করছে, কোনো রকম প্রচার না, স্টেজে তোলা না, তাদের ছবি তোলা না, আমরা নীরবে গিয়ে তাদের বাড়িতে দিয়ে আসছি। তার ফলে তাই সে পড়াশুনো কেমন করছে সেটাও যেমন দেখা হচ্ছে, ভবিষ্যতে সে কি করতে চায় সেটা নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে, এবং ওর পাশে দাঁড়ানোর জন্য পরিবারগুলোকে আমরা নিজেদের পাশে আনতে পারছি যাতে অত্যন্ত পড়াশুনোটা চালিয়ে যায়। এটা করতে গিয়ে মনে হলো যে যদি কয়েকজন ছাত্রছাত্রীকে আমরা অন্তত নিজেদের কাছে আনতে পারি, যাদেরকে পড়াশুনো শেখানোর মাধ্যমে বা সামাজিক অন্যান্য আবৃত্তি, গান, নাচ, নাটক, ছবি আঁকা, হাতের কাজ শেখানো, এগুলোর মধ্যে দিয়ে যদি তার পিছিয়ে পড়া অবস্থা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সামাজিকভাবে পিছিয়ে পড়া, এই অবস্থান থেকে যদি একটু চেঞ্জ করা যায়, তার জন্য একটা ড্রাইভ দেওয়া উচিত কিনা আমরা নিজের আলোচনা করলাম। মনে হলো যে আমাদের পক্ষে এটা করা সম্ভব। ততদিনে আমাদের একটা থাকার মতো একটা ঘর বা বসার মতো একটা ঘর হয়েছে। তখন আমরা এই আমাদের আগরপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে যারা বসবাস করেন, যারা মূলত প্রত্যেক দিন দিন আনি দিন খাই এরকম ধরনের অর্থনৈতিক পরিস্থিতিতে আছে, তাদের পরিবারগুলোর সঙ্গে কথা বললাম। যারা পড়াশুনো করে বা যারা পড়াশুনো করে না, প্রত্যেককেই একত্রিত করার চেষ্টা করলাম। যেহেতু পাশ ফেল প্রথাটা উঠে গেছে, তার জন্য স্কুলে অনেকেই ভর্তি, কিন্তু তাদের মানে স্কুলের পড়ার বাইরে যে পড়াটা, যেটা আরও একটু বুঝতে সুবিধে তৈরি করে, এই আগ্রহটা নেই। এটা করতে গিয়ে আমরা একটা ফ্রি কোচিং সেন্টার শুরু করলাম, যে ছাত্রছাত্রীগুলোকে সারা বছর শিক্ষা সামগ্রী দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা আলাদা করে টিচার রাখলাম। স্বপ্নের প্রতিষ্ঠার নেশা এমনই যে তার টানে চলে এসেছেন আরও কিছু মানুষ। আক্ষরিকভাবেই তারাই শিক্ষক, যারা অঙ্কে, ইংরেজিতে বড় ছোট ভেদ রাখেন না। গল্পের নেশায় সাদা বোর্ডে চলে অজানাকে জানা চেনার সহজ এক কারিকুলাম। প্রথমে এখানে লিখবো 1, এই লিখবো 1, তারপর এখানে লিখবো 2, এখানে লিখবো 3, এখানে লিখবো 4, এইখানে আমাকে একটু বলতে দিতে হবে তো। এইখানে আমি 4-এর পর কি হয় 5 টোককে আমি লিখবো 6। আমি যদি বলি বক্স, বক্স এখানে তো এক্স, কিন্তু উচ্চারণ করলে একটা এক্স শ আসে, তো বক্সের পর ওরকম ভাবে বক্স কি করে বলবো, কথাটা কেমন লাগে? তার জন্য আমরা কি করব, একটা বক্সেস বলতে পারবো? পারবো। এখানে অনেকগুলো পুকুর বা মাঠ এগুলো আছে, এইখানে বৃক্ষরোপণ করা, এবং শুধু বৃক্ষরোপণ করা নয়, সেই রোপণ করা বৃক্ষগুলোকে বাঁচিয়ে রাখা, এটা আমাদের কাছে মূল উদ্দেশ্য ছিল। যে অকাতরে বৃক্ষরোপণ দেখানোর জন্য প্রচুর হয়ে থাকে, কিন্তু ওগুলোকে রক্ষণাবেক্ষণ যদি না করতে পারি তাহলে খুব মুশকিল। এবং এটা আমরা সেই সময় থেকে এখনও অবধি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের এখনকার যারা ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু প্রত্যেকটা মানে বৃক্ষরোপণের সুযোগ পেলেই তারা বৃক্ষরোপণ করে। আমাদের এখানে কোনো প্রোগ্রাম হলে প্রাথমিক শর্ত হচ্ছে তাদেরকে আমরা চারা গাছ উপহার দিই। নিজেরাও চেষ্টা করি যে গাছগুলো আমরা লাগিয়েছি সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার, যে যখন সময় পাই আমরা সেই চারা গাছগুলো রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সত্য সুন্দর সংস্কৃতি তখনই স্থানীয় থেকে বিশ্বজনীন হয়ে যায় যখন তা সাধারণের নাগালে আসে। গান, কবিতার সুর, লিরিক তখন পূর্ণতা পায় যখন তা জীবনের কাছাকাছি চলে আসে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়,
যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? সাঁকোর ছোটরা সেই জীবনের কাছাকাছি থাকা কবিতা বলছে, গান গাইছে। এই প্ল্যাটফর্মে ওরা আক্ষরিকভাবেই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি, আমরা নই বাধা নই দাসের রাজা দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, রাজা সবারই দেন মানুষে মা আপনি ফিরে পান, রাজা সবারই দেন মানুষে মা আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখিনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। পুঁথিগত বিদ্যা নয়, অর্থাৎ স্কুলে যেটা শেখানো হয় সেটা তো শেখানো হয়, তার বাইরে বাচ্চাগুলোকে কিভাবে একটু অন্যরকমভাবে ওদের মনের বিকাশ করা যায়, সেই জন্যই কিন্তু কবিতা নয় আবৃত্তি, অর্থাৎ কবিতা তো ওরা স্কুলে শেখে কিন্তু তার বাইরে কিছু শেখানো, গান তো ওরা যখন প্রার্থনা করে সেটা তো ওরা শেখে, কিন্তু তার বাইরে যদি ওদের কিছু শেখানো যায়, তো সেই হেতুই আমি কোথাও গিয়ে মনে হলো যে এই সাঁকোর বাচ্চাদের সঙ্গে যদি একটু জড়িত হতে পারতাম তাহলে বোধহয় বড় ভালো হতো, এবং সেই জন্যেই এই সাঁকোতে আসা এবং ওদের শেখাতে শেখাতে বুঝেছি যে আমাদের মধ্যে একটা ধারণা আছে না যে ওরা পারবে না, না ওরা পারবে এবং ওরা অন্যদের থেকে অনেক বেশি পারবে। আমি দেখেছি, যেহেতু আমি বাচিক শিল্পের সঙ্গে যুক্ত রয়েছি এবং আমি অন্যান্য বাচ্চাদের যাদের শিখিয়ে থাকি তাদের মা বাবা তাদের সঙ্গে আসেন, তাদের সঙ্গেটা থাকেন, এটা করতে হবে ওটা করতে হবে, এটা ভালো করে শেখ, এটা ম্যাম বকবেন, কিন্তু ওদের কেউ সেটা বলে না, কারণ ওরা যখন এখান থেকে শিখে বাড়িতে চলে যায় ওদের বাবা মারা কখনোই ওদের বলে না যে ম্যাম শিখিয়েছেন যেটা সেটা চর্চা করতে হবে, কিন্তু ওরা নিজেদের সেই তাগিদ থেকেই শেখে, জানে যে এটা আমাদের পারফর্ম করতে হবে, কারণ যে কোনো অনুষ্ঠান ওদের যখন নিয়ে যাই আমরা যখন শেখাই তখন মনে হয় ওরা পারবে না, কিন্তু যখন ওদের স্টেজে ওঠাই তখন আমাদের বুঝতে অসুবিধা হয় যে সত্যি কি ওরা মানে ওদের আমরা শেখাচ্ছি না, সত্যি ওরা নিজেদের থেকে করছে। এই জায়গা থেকে বুঝতে পেরেছি যে ওদের মধ্যে শেখার তাগিদ আছে, জানার তাগিদ আছে, আগ্রহ আছে, শুধু আমরা বোধহয় যারা অনেক কিছু জানি তাদের আমরা সময় পাই না ওদের একটু শেখানো, ওদের বোঝানো, ওদের আগ্রহ তৈরি করার। তাই সাঁকোতে এসে আমরা এটাই চেয়েছি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওদের মননের বিকাশ ঘটুক, ওরা একটু সুন্দর করে শিখুক সব কিছু, এবং আমাদের মনে হয় যে আমরা যদি সবাই মিলে এগিয়ে চলতে পারি তাহলে ওদের ভেতরে যে সুপ্ত যে আমরা বলে থাকি না যে বিভিন্ন কিছু থাকে কিন্তু সেটা বিকাশ ঘটে না, সেগুলো অবশ্যই হয়তো কোনো একটা সময় ওদের বিকাশ ঘটবে এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা আশার আলো দেখতে পাচ্ছি, আরও দিন আসছে আমরা আরেকটু ভালো কিছু করতে পারবো এই আশা রাখছি। এদেরকে প্রত্যেকটা বিষয় পড়ানো হয়, সপ্তাহে একদিন আবৃত্তি করা হয়, সপ্তাহে একদিন নাচ শেখানো হয়, একদিন ছবি আঁকা শেখানো হয় এবং ছবি আঁকা কোনো দিন গ্যাপ দিয়ে হাতের কাজ শেখানো হয়, সামাজিকভাবে সেই অবস্থান থেকে খানিকটা উন্নততর অবস্থানে নিয়ে আসার জন্য। এর জন্য পড়াশুনোর পাশাপাশি বিজ্ঞান সচেতন করাটা একটা প্রাথমিক শর্ত বলে মনে করেছি আমরা। ওই জন্য ওদেরকে সায়েন্স এক্সিবিশন দেখতে নিয়ে যাওয়া, এমনকি হাতে কলমে কিছু সুপারস্টিশন থাকে, অন্ধবিশ্বাস থাকে, সে অন্ধবিশ্বাসগুলো অন্ধবিশ্বাসী, ওগুলো বিজ্ঞান, এই বিজ্ঞানের আর অন্ধবিশ্বাসের মধ্যে যে ফারাকটা এটা ওদেরকে বোঝানো। কিছুটা অংশে সফল, এখনও অনেকটা পথ যেতে হবে। আমরা আন্তরিকভাবে সবাইকে আহ্বান করি পাশে থাকার জন্য, আশা করছি আজ নয় কাল আমরা পারব। আলোর নিচে থাকা আধার এবং
সেই আঁধার থেকে আলোর দিকে যাওয়া। একটা ছোট্ট ঘরে কতদিন চলবে? ছাত্রছাত্রী বাড়লে আর্থিক সমস্যা থাকে, বর্ষায়, প্রতিকূল আবহাওয়ায়, অতিমারিতে নিয়মিত পড়াশুনোয় ব্যাঘাত। এবং এখান থেকে উত্তরণ শেখাচ্ছেন শিক্ষকেরাই। গরমে ঘামছে অথচ হাসছে ছোট ছোট মুখ। সবাই মিলে স্বপ্ন দেখছে ঘর বদলে বড় কোথাও যাওয়ার। ঘরটা আমাদের ছোট হয়ে যাওয়ায় যেটা হচ্ছে যে আমরা প্রত্যাশা মতো আরও বেশি মানুষকে জায়গা দিতে পারছি না, অন্যান্য আরও অ্যাক্টিভিটিস করতে পারছি না। তার জন্য আমাদের লোকাল কাউন্সিলরের মাধ্যমে আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সিআইসি এডুকেশন, ওনাদের সঙ্গে কথা হয়েছে। এখানে একটি এই মুহূর্তে বাংলা মিডিয়াম স্কুলের প্রায় স্টুডেন্ট নেই, এরকম একটি প্রাইমারি স্কুল আছে। আগামী দিনে হয়তো ওই স্কুলটি সন্ধ্যাবেলা ব্যবহার করার জন্য আমরা পেয়ে যাব। তাহলে ওই স্কুলটিতে 3টে ঘর আছে। আমাদের এই ঘরের যে সমস্যা, একই সঙ্গে অনেকগুলো ক্লাস করার যে সমস্যা, সেই সমস্যাটা মিটে যাবে। প্রত্যেকের কাছেই যখন বলা হয়েছে যে আমাদেরকে ক্যাশ টাকার প্রয়োজন নেই, আমরা এই বাচ্চাদের নিয়ে কাজ করছি, আমাদের খাতা, পেন, পেন্সিল এই সামগ্রীগুলোই দরকার, তারা অনায়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রচুর শুভানুদ্দায়ী আছেন যারা এমনকি মেডিকেল কিটস কিছু দিয়েছে ওদের জন্য, ওয়েট মেশিন দিয়েছে, প্রত্যেক মাসে ওয়েট মাপা হয়, ইনডোর গেমসের জন্য প্রচুর খেলাধুলার জিনিসপত্র দিয়েছেন। ওদের খাতা, পেন, পেন্সিল, জিওমেট্রি বক্স ইত্যাদি প্রভৃতির কোনো অভাব নেই। এমনকি যেগুলো বাড়তি হয়ে যাচ্ছে, আমরা সংস্থার পক্ষ থেকে এই ধরনের সংস্থা যারা কাজ করছে, যারা খানিকটা সততার সঙ্গে কাজ করছে এরকম খবর পাচ্ছি, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের বাড়তি জিনিসটা। সাঁকো মানে নড়বড়ে, তবু এপার ওপার বন্ধন। সাঁকো মানে ঝুঁকির পথ, তবু বুকের ভেতর স্পন্দন। স্থান বদল অথচ প্রেক্ষিত একই। আগরপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, ছোট ঘর, ছোট ছোট মুখ এই গল্পেও। পথিকৃৎ সাহা এবং তার হেল্প ফাউন্ডেশন। জড়ো হয়েছে ছোট ছোট মুখ, যাদের ঘরের বড়রা আর্থিকভাবে একেবারেই পিছিয়ে পড়া, দিন আনতে দিন ফুরোনো লড়াকু মানুষ। সুকুমার রায়, কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। সরকারি চাকরি ছেড়ে একসময় ডেলিভারি বয়, এই সমস্ত কিছু পথিকৃৎ চালিয়েছেন এদের পড়ানোর পাশাপাশি। কেন রানীর দাদা? ব্যক্তিগতভাবে সাময়িক অর্থ সাহায্যে দানের অহংকার থাকতে পারে, তাতে দানের সার্থকতা থাকে না। তাই অর্থ নয়, শিক্ষাকেই পাথেয় ধরে পথিকৃৎ তৈরি করলেন হেল্প ফাউন্ডেশন। পড়াতে এলেন স্থানীয় মানুষ, বাড়ল পরিসীমা। 2015 সাল আমি যখন স্টেশন দিয়ে আমার কাজে যাচ্ছি, তখন আমি সরকারি চাকরি করি এবং আমার বাবার বিজনেসের জন্য আমি বাবার সাথে সাথে হেল্প করি। তখন দমদম মিউনিসিপ্যালিটিতে আর কি ছিলাম, তো সরকারি কাজের সাথে যুক্ত। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করি, প্রায়শই আমাকে যেতে হয় দমদম ক্যান্টনমেন্টের উপর দিয়ে। তো একদিন এরকম একটা ঘটনা ঘটলো, সালটা 2015, এবং একটি বাচ্চা আমার কাছে এসে পায়ে জড়িয়ে আমার থেকে টাকা চাইতে থাকলো। আমাকে মানে একদম আষ্টে পৃষ্ঠে জড়ানো যেরকম বলে সেরকমভাবেও আমার পাটা জড়িয়ে ধরেছে এবং আমার কাছে কন্টিনিউ টাকা চাইছে, আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এবং এমনই একটা পজিশন ছিল যে আমি প্ল্যাটফর্মের একদম ধারে ছিলাম এবং মানে ও এমনভাবেই মানে আমার সাথে টানাটানি করছে যে আমি আরও দুজনেই পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, রেল লাইনের উপরে। মনে একটা স্বপ্ন ছিল যে কিছু একটা বাচ্চাদের জন্য করবো, তার কারণ আমারও নিজের জীবনে কিছু ক্রাইসিসের পিরিয়ড গেছিলো, যখন আমি নিজেও খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি। যখন আমার বাবার বিজনেস ডাউন হয়ে যায়, তখন ওই দিনের পর দিন আলু সিদ্ধ ভাত খেয়ে আমার দিন কেটেছে এবং সেই একটা মনের ভিতরে দাগ রেখে গেছে আমার। এবং আমার নিজের কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্বপ্ন ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি হয়ে উঠতে পারিনি। বাট হ্যাঁ, এখন আমি 415 জন শিশুর দাদা এবং এই জার্নিটা শুরুই ওই 2015 সাল থেকে। এবং ওই বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরেছিল বলেই
আজকে হয়তো এই সংস্থার সূচনা এবং আমাদের এই বাচ্চাদের কাজের সূচনা। এখন বর্তমানে আমাদের 415 জন বাচ্চা, 10টা পাঠশালা আমাদের রয়েছে, তার ভিতরে সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে জীবিকা বলতে হচ্ছিল মাছ ধরা কিংবা নদীতে মিন ধরা কিংবা মানে ওই জোন লোকের ক্ষেতে জোন মজুরি খাটা কিংবা এই জাতীয় যে কাজগুলো, এবং তাতে কি হয় যে আধবেলা পেটে খাবার জোটে, আধবেলা পেটে খাবার জোটে না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে তাদেরকে শিক্ষার আলোতে ফেরানো, এবং এর সাথে সাথে রয়েছে বেলপাহাড়িতে, নর্থ বেঙ্গলে এবং আমাদের দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্টের এই বাচ্চারা বেসিক্যালি স্টেশনের পাশে থাকে এবং কারোর বাবা ভ্যান চালায়, কারোর বাবা রিক্সা চালায়, এবং আমার যে প্রথম ব্যাচের বাচ্চা এরা সম্পূর্ণভাবে স্টেশনে টাকা চাইতো এবং টাকা চেয়ে ওরা দিন গুজরান করতো। তো আমার প্রথমেই টার্গেট ছিল যে ওদেরকে ভিক্ষাটা ওদেরকে বন্ধ করানো এবং ওদেরকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনা। তো সেইটা আমি শুরু করেছিলাম এবং ওদেরকে স্কুলে ভর্তি করানো এবং ওদেরকে স্কুলে পাঠানো। এবং আমার এখানে কন্ডিশন হলো যে তুমি পড়াশোনা করতে আসবে, তোমাকে একটা টিফিন আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন, যেভাবে হোক আমরা চেষ্টা করি যে ওদেরকে একটা বিকেলবেলা যেন ওরা টিফিনটা পায়। তো চেষ্টাটা থাকে যে ওদেরকে আমরা, এটা ওদের সাথে কন্ডিশন আছে যে যদি তোমরা স্কুলে যাও, যদি তোমরা পড়াশোনা করো তবেই টিফিন পাবে, তবেই তোমরা খাবার সাপোর্ট পাবে। তোমরা যদি স্কুলে না যাও, তোমরা যদি পড়াশোনা না করো, আমাদের তরফ থেকে কিন্তু তোমরা কোনো ভালোবাসা পাবে না। অর্থ সমস্যার চিরন্তন দিকগুলি ছাড়াও স্থানীয় পরিবেশ পরিস্থিতি কোথাও কোথাও অন্তরাল হয়ে দাঁড়ায়। গার্জিয়ানদের প্রচন্ড অসহযোগিতা, বাচ্চারা মানে গার্জিয়ানরা বাচ্চাদেরকে পাঠাতে চাইতো না। তো আমাদের কাছে তখন অ্যাকোমোডেশনও ছিল না, আমরা প্ল্যাটফর্মের উপরে একটা কালো প্লাস্টিক বিছিয়ে আমরা বাচ্চাদেরকে পড়াতাম। তো সেখানে বাচ্চাদেরকে তার বাবা মারা পাঠাতো না। কিন্তু তারপরে ধীরে 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 যখন বাচ্চারা গিয়ে বিভিন্ন টুর্নামেন্ট থেকে যখন প্রাইজ আনা শুরু করলো এবং বাচ্চাদের ভিতর যখন তাদের মা বাবার ডেভেলপমেন্ট, তাদের যখন গ্রোথ দেখা শুরু করলো যে শুধুমাত্র রোজগারটা বন্ধ করেছে ঠিক আছে, কিন্তু স্যার চেষ্টা করছে যে ওদেরকে একটুখানি বেটার ফিউচার দেওয়ার জন্য, ওদেরকে একটু ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, তখন আস্তে আস্তে ওরা সহযোগিতা করা শুরু করে। তবু এই পরিবেশই শুরু যখন, উত্তরণও এখান থেকেই হবে নিশ্চয়ই। ওদের হাসিতে, গানের ভাষায় সে আশা কিন্তু স্পষ্ট। পিতা তুমি হে প্রভু। 32 জন মতন আমাদের সাপোর্টিং স্টাফ রয়েছে, যাদেরকে আমরা প্রত্যেক মাসে কিছু কিছু রেমুনারেশন দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু মানুষের ভালোবাসায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে যে সাপোর্ট আসে, সেখান থেকে আমরা চেষ্টা করি তাদের মুখে হাসি ফোটানোর এবং তাদেরকে ভালোবাসা পৌঁছে দেওয়ার। এই 32 জনকে নিয়েই আমাদের এই কর্মকাণ্ড, তারা সাপোর্টিং স্টাফ এবং মোট 415 জন বাচ্চা নিয়ে আমাদের এই সংসার। আমি এখানে এসে বাচ্চাদের সঙ্গে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়িয়ে যে আনন্দটা পাই, সেটা মানে কি বলবো, একটা পরিবারে যেরকম পড়ায় সেরকমভাবে আমি থাকি, মানে সেরকমভাবে আমি ওদেরকে মানে ভালোবাসি। আমি লিস্ট বানাতাম ওদের আশা পূর্ণ করার জন্য, ওদের কি কি দরকার সব লিখতাম টিতাম, লিখে আমি ওকে পাঠিয়ে দিতাম প্রতীক্ষিতে। ও সেইভাবে ওদের বাচ্চাদের পূর্ণ করতো। তো আমি বাধ্য হয়ে চাকরিটা ছাড়ি এবং চাকরি ছাড়ার পরে যখন ফুড ডেলিভারি বয় হিসেবে যুক্ত হই কাজে, তো তখন ধীরে ধীরে যেই ক্যান্সেল খাবারগুলো সেগুলো বাচ্চাদের মধ্যে আমি দেওয়া শুরু করি এবং সেখান থেকে বাচ্চাদের তরফ থেকে একটা নাম পাই, সেটার নাম হচ্ছে রোল কাকু। আমাদের যে সুন্দরবনে যে বাচ্চাদের বাবারা রয়েছে, তারা সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু আমরা কলকাতায় এনে, তারা ন্যায্য দাম পায় না, তো আমরা চেষ্টা করি যে সেটা কলকাতায় এনে সেটাকে বিক্রি করে তাদেরকে ন্যায্য দাম দেওয়া। এবং তার সাথে সাথে আমাদের একটা স্বনির্ভর উদ্যোগ আছে, আমরা ঘি তৈরি করি এবং ঘিটা তৈরি করে আমরা সেল করি এবং সেই সেলের যে প্রফিটের লভ্যাংশটুকু পুরোপুরি যায় বাচ্চাদের কাছে তাদের উন্নয়নের জন্য। আমরা সত্যি জানি না যে কে কোন দিকে পথে এগোবে, আমরা শুধু ওদেরকে দেখিয়ে দিতে পারি যে দেখো সৎ পথে খেটে খেতে হবে এবং সুস্থভাবে বাঁচতে হবে। জীবনে যখন আমরা জন্মেছি আমাদের একটাই লক্ষ্য, সৎ পথে খেটে খাওয়া এবং নিজে বেঁচে থাকা এবং একই সাথে সাথে পারিপার্শ্বিককে নিয়ে চলা, পারিপার্শ্বিককে বাঁচিয়ে রাখা। সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো। সাঁকোরা এভাবেই শিক্ষার উজানের পক্ষে কথা বলছে। হেল্প ফাউন্ডেশন সাহায্য শব্দের আক্ষরিক অর্থ পেরিয়ে বৃহত্তর হাত ধরার কথা বলছে। পুঁথিগত বিদ্যার থেকে উত্তীর্ণ হয়ে শিক্ষার প্রকৃত পথে পা বাড়াচ্ছে। শিক্ষক ছাত্র মিশে যাচ্ছে ছোট্ট এক ঘরের সীমিত পরিসরে।
সার্থক হচ্ছে শঙ্খ ঘোষের সেই কবিতা, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি।